দর্শক ২৪ ঘন্টা প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ। আমি মাহফুজ মিশু থাকছি সাথে। আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মর্মান্তিক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে বিচারের দাবিতে নানান কর্মসূচি এখনও চলমান, নানান ধরনের আলটিমেটাম চলছে। এর মধ্যে গুজব গুঞ্জন হয়তো দ্রুতই পদত্যাগ করবেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনকি হাদির খুনিরা দেশ ছেড়ে পালানোর যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি খুনিদের কৌশল কিনা সেই তথ্য বা সেই ধরনের ক্লু দেওয়ার চেষ্টা করেছে ঢাকা মহানগর পুলিশ। সেসব নিয়ে কথা বলবো আমরা। সেই সাথে আমরা কথা বলতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী ঘটনাক্রম, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে চেষ্টা, সেটির কারণ কি, সেখান থেকে সমাধানের উপায় কি, এবং নির্বাচনে তার ন্যূনতম কোনো প্রভাব তফসিলে পড়বে কিনা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব মাহমুদা হাবিবা, আপা কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জামাত ইসলাম মনোনীত প্রার্থী। ব্যারিস্টার মোমেন, আপনাকেও স্বাগত এবং কৃতজ্ঞতা। এবং আছেন তাহসিন রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত। হাবিবা আপা, আজকে আপনি জানেন যে বিশেষ করে হাদির জানাজা থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল ২৪ ঘন্টার, যেটি বিকেল ৫:৩০টার দিকে শেষ হয়েছে। এবং সেই ঘটনায় তাদের দাবি ছিল দুটো, যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যিনি বিশেষ সহকারী তারা একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করবেন। সেটি সরকারের একজন পুলিশের একজন কর্মকর্তা করেছেন, এআইজি লেভেলের। সেটি নিয়ে তাদের ক্ষোভ আছে। এবং তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে ফয়সাল, যার সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখি, মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে বলে যাকে পুলিশ ধারণা করছে, সে আসলে পালিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা প্রচারের কৌশল হতে পারে। এটি যদি হয় তাহলে নিঃসন্দেহে সেটি ভালো খবর। তার মানে কি ফয়সালের খুনিরা দেশেই আছে? এই কথার কি মানে আসলে নাগরিক হিসেবে আপনি বুঝছেন? যদি দেশে থাকে তাহলে এই ৮ দিনে বা ৭ দিনে তাকে গ্রেপ্তার করা কেন সম্ভব হলো না, এবং এই দায়টা আসলে কে নেবে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদের। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটার মধ্যেই বোধহয় এটার উত্তরটা আছে। প্রথমত, ৮ দিনে খুবই কি বলবো, এটা খুব বিস্ময়কর বিষয়টা যে তার বাবা একজন ফয়সাল বলে যিনি কথিত খুনি, তার বাবা মা, তারপর বোধহয় তার স্ত্রী এবং দু একজন ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আসলে দেখা যায়নি। এমন যদি হয় যে না, তাদের কাছে কোনো ক্লু আছে, বিশেষ করে যারা অনুসন্ধান করছেন, তদন্ত চালাচ্ছেন, তদন্তকারী কর্মকর্তা কিংবা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে বা বিশেষ কোনো কারণে তারা সেটা জানাতে পারছেন না, সেটারও কিন্তু আভাস দেওয়া প্রয়োজন। মুশকিলটা হয়েছে কি জানেন, যে আপনি কোনো গ্রে কথাও পাচ্ছেন না, কোনো হোয়াইট কথাও পাচ্ছেন না। আজকে কিছু কথা বলেছেন আপনি, যার কথা বলেন, বাট এখানে আপনি নিজেও শুনে দেখবেন, হ্যাঁ, এটাতে আসলে হয়েছে কি, ভেরি ভেগ টার্মস। এই বাংলাদেশেই ৫ই আগস্টের পরে আমরা প্রায় ৬০০ ৬৫০ অপরাধী যাদের খুব বিস্ময়করভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে দেখেছি। একেবারে অদ্ভুতভাবে বেরিয়ে গেছেন, কিংবা কখনো শুনেছি যে ক্যান্টনমেন্টে আছেন, কখনো শুনেছি, এবং আলটিমেটলি তারা ২-৪ জন ছাড়া কাউকে আর পাওয়া যায়নি। ফলে সাধারণ মানুষের আস্থার এমনি একটা প্রকট অভাব আছে এই জায়গাটায়। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কতটুকু তাদের ক্ষমতার মধ্যে এটা আছে, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ আপনি যদি দেখেন, আমি যেটা এই টোটাল সিচুয়েশনে যেটা সিগনিফিক্যান্ট মনে করি, সেটা হচ্ছে আমাদের সম্মানিত প্রেস সচিব যখন ওই যে অগ্নিকাণ্ড ঘটে তারপরে সকালের দিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন, এবং যেখানে তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন, এবং সেখানে তার এক ধরনের গিল্ট ফিলিং, এক ধরনের অক্ষমতা, এবং তার সাংবাদিক সহযোদ্ধাদের পাশে দাঁড়াতে না পারার যে ব্যর্থতা উঠে এসেছে, এটা কিন্তু এই টোটাল, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তো তিনি যখন কথা বলেন, আমরা ধরে নেই, যেহেতু প্রধান উপদেষ্টা খুব বেশি কথা বলেন না এবং সিনিয়র সচিব, তিনি যখন কথা বলেন তাহলে বা যাইব করুন, ওনার কিন্তু এখানে পার্সোনাল বলে কিছু নেই। ইভেন তার ফেসবুক স্টেটাসও কিন্তু ইজ আ অফিসিয়াল থিং। আপনি যেভাবে দেখেন না কেন, সেই টোটাল স্ট্যাটাসটা যদি আপনি পড়েন, তাহলে এটা কিন্তু ইন্ডিকেট করে যে তিনি চেষ্টা করেও সময়ে সাহায্য পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ফলে এখানে কিন্তু যেটা আমার মনে হয় যে সরকারের ইন্টেনশন এবং সরকারের অ্যাকশন
সরকার ইন্টেনশন আছে, আমি প্রথম থেকেই বলছি যে দেখুন সরকারের ইন্টেনশন আছে, কিন্তু কাজ তো করতে হবে তার জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনকে দিয়েই। তারা কাজ ফলে ওই জায়গাটায় কতটুকু আসলে এটা ইফেক্টিভ হচ্ছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইলেন, এখন এমন একটা ক্রুশিয়াল মোমেন্ট এই জাতির জন্য, আপনি যে অর্থে বলেন সংস্কার বলুন, বিচার বলুন, নির্বাচন বলুন, এই মুহূর্তে আরেকজন যিনি আসবেন তিনিও কিন্তু এই পাপেটেই পরিণত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি একটু ব্যারিস্টার মোমেন আপনার কাছে জানতে চাই যে আপনার মনে আছে কিনা যে মানে হাদির উপরে আক্রমণটা যেদিন হলো, গুলি যেদিন করা হলো, তার পরদিন যমুনা টেলিভিশনের আমাদের ময়মনসিংহ করেসপন্ডেন্ট আমার সহকর্মী হোসেন শাহিদ তিনি রিপোর্টটি করেছিলেন যে কোন স্থলবন্দর দিয়ে ময়মনসিংহ হালুয়াঘাট এবং ঢাকা থেকে কিভাবে বেরিয়েছে, কোন যানবাহন ব্যবহার করেছে, সব বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হলো। এতদিন পরে এসে পুলিশ যখন বলেন যে এটা প্রচারণার কৌশল হতে পারে, তাহলে ওই রিপোর্টটা ভুল প্রমাণিত হোক, সেটা আমরাও চাই। কিন্তু আপনি কি সত্যি আসলে মনে করেন যে যিনি মূল আসামি, যাকে পুলিশ বা সিসি ক্যামেরা বলছে, তিনি আসলে দেশে আছেন? যদি দেশে থাকে তাহলে ধরতে না পারার যে ব্যর্থতা, আপা যেটা বললেন যে সরকারের ইন্টেনশন এবং অ্যাকশনের মধ্যে যে তফাৎ বেশিরভাগ সময় থাকে, কিন্তু সেই মাত্রাটা কি সহনীয় মাত্রা নাকি সেটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় যেটা, ফয়সাল সে দেশে আছে কি দেশে নাই এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। মূল যেটা বিষয়, আমরা কিন্তু অনেকদিন ধরে বলে আসছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ক্রম অবনতি হচ্ছে। আপনার মনে আছে হাদির যে ঘটনাটা ঘটলো তার আগের দিনও এইখানে এই টকশোতে আমরা বলেছিলাম তফসিল ঘোষণার পরপরই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, আমি স্পেসিফিক্যালি বলেছিলাম এইটা একটা বিরাট একটা কনসার্ন, এবং সরকারের ব্যর্থতাটা এখানেই। তারা এইটাকে প্রিভেন্ট করতে পারতেন, কিন্তু তারা প্রিভেন্ট করেনি। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র ঘটনার পরবর্তীতে যেটা হয়েছে, সে হালুয়াঘাট দিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে কি যায় নাই, তার চাইতে অনেক বড় বড় বিষয়গুলো কিন্তু এখানে আছে। সে অস্ত্রসহ ধরা পড়েছিল, তৎপরবর্তীতে অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম অল্প কিছু দিনের মধ্যে সে জামিন পেয়ে গেল। এর সাথে একজন বড় আইনজীবী, একটি দলের প্রভাবশালী আইনজীবীর নাম জড়িত হয়েছে। তারপরে জুডিশিয়ারি, আইনজীবীর আপনি দল দেখবেন কারণ আইনজীবী তার আইন ব্যবসা তো করেন না আপনারা। না, আপনার গত একটি বছরে যে কালচারটা দেখেছি আমরা, তার আগের গত 16 বছরে যে কালচারটি দেখেছি, আইন অঙ্গনের একজন আইনজীবী হিসাবে এটা আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে, একটা সিন্ডিকেট আগে ছিল, নতুন একটা সিন্ডিকেটের জন্ম হয়েছে। এটা তো আনফর্চুনেট। এবং যখন এটা একটা দলীয়করণ করা হয় বিচারাঙ্গনকে, এবং এখানে করাপশন এই মাত্রায় ঢুকে যায়, তখন তো এই ধরনের অ্যাক্সিডেন্ট আপনি আর হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এটা হয়েছে, এটা আমাদের হাতের কামাই। দুঃখজনকভাবে হলেও সত্য যে গত বছরের জুলাই আগস্টে যে বিপ্লবটা হয়েছে, তৎপরবর্তীতে একটি অংশ আমাদের বিপ্লবের যারা অংশীদার ছিলেন তারা এটাকে সুযোগ হিসাবে নিয়েছেন। এটা আমরা যে 3টা স্পেসিফিক ম্যান্ডেট এই গভর্নমেন্টকে দিয়েছিলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচনকে ফোকাস করে এক ধরনের তাড়াহুড়া আমাদের মধ্যে কাজ করেছে। আর একটি অংশ এই পয়সা সিন্ডিকেট করে, বিভিন্ন উপায়ে সিন্ডিকেট করে দেখা গেছে যে পয়সা ইনকাম থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছু হয়েছে। আমি যেটা বলছি, এক্ষেত্রে আমাদের এক সামষ্টিক ব্যর্থতা রয়েছে, শুধু গভর্নমেন্টকে তো বললে হবে না। গভর্নমেন্টের যে ব্যর্থতাটা ছিল, তাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা প্রায়োরিটাইজ করার ক্ষেত্রে সংস্কারটাকে যেভাবে প্রায়োরিটাইজ করা উচিত ছিল, বিশেষ করে প্রশাসন এবং পুলিশ বিভাগের, সেটা করা হয়নি। যার কারণে দেখা যাচ্ছে যে এখন একটা ক্রাইসিস মোমেন্টে তারা রেসপন্ড করতে পারছে না, একটা ডিসফাংশন একটা অর্গানাইজেশন হিসাবে পরিণত হয়েছে। এখানে শুধুমাত্র ওই প্রশ্নটা না, খুনি কোথায় আছে, এখানে প্রশ্নটা কিভাবে ছাড়া পেল, এবং তৎপরবর্তীতে এই ধরনের ঘটনা একটা ঘটেছে, এটা ভবিষ্যতে যে ঘটবে না, এই কয়দিন ইলেকশনের আছে, আমরা শুনতে পাচ্ছি আরও অনেক ভিআইপিকে টার্গেট করা হয়েছে। তাদেরকে রক্ষা করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কি টার্গেট নেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত সারা দেশে যে অবস্থা আমরা দেখছি, মানে অবস্থাটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক না। জি, আমি একটু তাসিন আপনার কাছে জানতে চাই যে ধরেন হাদি একে হচ্ছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র, দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন ঘোষিত প্রার্থী নিজে এবং ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে। ফলে এরকম একজন প্রার্থীর মুভমেন্ট সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনীর কাছে তা আগাম তথ্য থাকার কথা। ধরে নিলাম কোনো কারণে সেটি যদি নাও থাকে, তাহলে তার পরের 5-6 ঘন্টা, ধরেন যে খবরটি বেরোলো গুয়াহাটি পৌঁছেছেন যারা গুলিটি করেছেন, সেই সময়টাও তৎপর হলে এটি সম্ভব ছিল কিনা, এখানে আপনি চূড়ান্ত অর্থে আন্তরিকতার কোনো ঘাটতি দেখেন নাকি এটা আসলে ম্যানেজমেন্ট ফেলিওর? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন এবং আমার সাথে আজকে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা দুজন মানুষ। মিশু ভাই, বাই দ্য ওয়ে, আপনাকে অভিনন্দন, আপনি আজকে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি এটা অন ইয়ারে বসেই দেখছিলাম, ভাবছিলাম যে আগেই জানাবো,
মনে হয় টন ইয়ারে জানাই আপনাকে। দেখেন, ডিসকাশনটা আমার কাছে মনে হয়েছে যে একটু ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছে। আমি যদি একটু ফোকাস করি, যে জায়গাটাতে আপনি প্রশ্ন করেছেন, এই জায়গাটা আসলে একদম কি ফোকাস এরিয়া। সেটা হচ্ছে যে প্রথমত তো হচ্ছে এটা একটা খুব কেপিআই টার্গেট। জি, আপনি হাদির দিকে যদি তাকান, কারণ হাদির আপনি একেবারে 5 আগস্টের পর থেকে ইভেনচুয়ালি আপনারাই একটা হাদির সংবাদ সম্মেলনকে যেভাবে মিডিয়া ঘিরে ধরতো সব সময়, এবং যেভাবে করে সে মানুষের একেবারে Public figure, কাছাকাছি চলে জি। গিয়েছিল, একেবারে খুব সাবলীল ভঙ্গিমা, একেবারে মানুষ যে কথাটা ফিল করে সেই কথাগুলো বলার কারণে, একেবারে মানুষের মৌলিক যে আকাঙ্ক্ষার যে বিষয়গুলোকে সামনে রাখার কারণে যেই ধরনের ইন্টারাকশন সে সাধারণ মানুষের সাথে করে ফেলেছিল, এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল, এবং সেও কিন্তু অসংখ্যবার বলেছে যে হি ইজ অন টার্গেট। এখন দেখেন, এটা প্রথমত হচ্ছে আপনি যেটা বলেছেন, যেটা আসলে সামগ্রিকভাবে আন্তরিকতা নিয়ে আসলে কাকে প্রশ্ন করবো বলেন? প্রধান উপদেষ্টা, যেই প্রধান উপদেষ্টা এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব নিলেন, এত বড় জনসমাগম হলো, সেই জনসমাগমে প্রধান উপদেষ্টা বিচার নিয়ে একটা শব্দ উচ্চারিত করতে পারলো না। সেখানে আসলে আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন করার খুব বেশি রুচি নাই, কারণ আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টার কাছে ওই জনসমাবেশটা আকাঙ্ক্ষা করছিল, মানে আপনি ওই জানাজার কথা জনসমাবেশে বলছেন। জানাজার কথা বলছি, তারা একটা শুধু কমিটমেন্টের অপেক্ষায় ছিল যে তিনি বিচার নিয়ে, ভাই আপনার এই কাব্যিক কথাবার্তা শুনতে মানুষ সেখানে যায় নাই। আসলে কাব্যিক কথাবার্তা বলার জন্য, আবেগঘন কথাবার্তা বলার জন্য স্টেট অফ দি গভর্নমেন্ট, মানে তাকে এই আবেগঘন কথা তার কাছে আমরা শুনতে যাই, আমরা তার কাছে শুনতে চাইছিলাম যে কোনো একটা কমিটমেন্ট করবে। হি ফেইল। ওই জায়গাটাতে তিনি ওই আকাঙ্ক্ষার জায়গাটাতে পৌঁছাতে পারেন নাই। আর আপনি যদি বাকি প্রশ্নগুলো করেন, তাহলে ক্লিয়ার অ্যান্সার হচ্ছে এটা একটা কমপ্লিট ইন্টেলিজেন্স ফেলিওর। এবং ইন্টেলিজেন্স ফেলিওরকে আপনি প্রত্যেকটা উইংকে তাহলে আপনার প্রশ্ন করতে হবে, হোয়াট এনএসআই ডিড, হোয়াট ডিজিএফআই ডিড, অ্যান্ড হোয়াট আদার এজেন্সিজ ডিড। এই প্রশ্ন করার সুযোগ আছে কিন্তু আমাদের, এবং এই প্রশ্ন আমাদেরকে করতে হবে, এই জন্য করতে হবে, থিংস হ্যাপেন, হয়ে গেছে দুর্ঘটনা হয়ে গেছে, সে রিক্সা দিয়ে যাচ্ছিল, একটা বাইক এসে তাকে অ্যাটাক করে চলে গেছে, জাস্ট রাইট অন দ্যাট মোমেন্ট আপনি সবগুলো ফুটেজ পেয়েছেন। অ্যালার্ট করলে আপনি মানে আমার সার্ভিলেন্স সিস্টেম, আমার দেশের, আমার রাষ্ট্রের সার্ভিলেন্স, এক সময় তো আমরা দেখতাম যে বিরোধী দলকে ধরার জন্য এবারে মাটি থেকে খুঁড়ে নাকি বিরোধী দলের লোকজনদেরকে খুঁড়ে বাইর করে নিয়ে আসতো, এই প্রশাসনই তো বাইর করে নিয়ে আসতো, অন্য প্রশাসন তো আমরা ভাড়া করে আনি নেই, এরাই তো প্রশাসনে ছিল সামহাও। আমরা হয়তো রিসাফল করা হয়েছে, কাউকে কেউ ছিল না, কেউ পালাই গেছে, নিচে থেকে হয়তো কাউকে তুলে আনা হয়েছে, কাজে এক্সপিরিয়েন্সকে কোশ্চেন করার সুযোগ নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা কমপ্লিট ইন্টেলিজেন্স ফেলিওর, এবং এই প্রশ্নটা এখন উচ্চারণ করার সময় আসছে যে এটার আসলে এটার অভ্যন্তরে কারা কাজ করছে। দেখেন, খুনি তো পরিষ্কার, খুন কে করেছে অলরেডি আইডেন্টিফাইড। আপনাকে দেখতে হবে এখানে রাষ্ট্রযন্ত্রের বাইরে একটা বিদেশি একটা শক্তি যেখানে কাজ করছে, যদি সত্যিকার হতে সেইভাবে করে বর্ডার পাস হয়ে থাকে, তাহলে আপনার বুঝতে হবে যে এখানে একটা বিদেশি শক্তির একটা মানে অ্যাক্সেস ছিল। তাইলে আপনাকে প্রশ্ন করতে হবে যে এই বিদেশি শক্তিকে এই বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ক্ষতি বাংলাদেশের জন্য ঘটানোর জন্য কারা তাদেরকে অ্যাক্সেস করে দিচ্ছে। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, একটা জোর গুঞ্জন সেটা হচ্ছে, এবং দাবি তো উঠেছে, এনসিপি খুব সিরিয়াসলি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে হয়তো চাইনি, কারণ ধরেন এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে নাগরিক কমিটি, তারা আন্তরিকভাবে যেটা চেয়েছে শুরুর দিকে সেটা হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য এবার ইনকলাব মঞ্চ যে আলটিমেটাম দিল, এবং আমরা জোর গুঞ্জন শুনছি তিনি কি এবার সত্যিই পদত্যাগ করবেন, আগামী রাত পোহালে ক্যাবিনেটের একটা বৈঠক আছে, এরকম গুঞ্জন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গতকালকে মিরপুরের যে ঘটনা, আপনার দলের 6 জন কর্মীকে আহত করা ঢাকা শহরের মিরপুরে, হাদিরটা ঢাকা শহরে আরেকটা প্রাইম জোনে, ফলে এই ঘটনাগুলোর পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যদি সত্যি সত্যি পদত্যাগ করেন, সেটি পুরো প্রশাসনিক ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? না, দেখেন এখানে দুইটা ঘটনা। প্রথমত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যেটা আসলে ইন্ডিকেট করেছেন, আমি একটু ক্লিয়ারলি আপনাকে বলি। প্রথমত আপনি হাদিকে নিয়ে একেবারে আপনার শহীদ মিনারের যে সমাবেশটা হয়েছে, সেখানে আপনি আমাদের আহ্বায়কের বক্তব্যটা শুনে দেখেন। আমাদের এইসব জায়গায় আমরা অনেক আগে থেকে বলছি, যাদের ফেলিওর আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, এটা নতুন কোনো দাবি না, এবং তাদের দাবির সাথে আমরা সবসময় অ্যালাইন ছিলাম। সেকেন্ড প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিই। দেখেন, যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এগুলোকে আর বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নাই, খুবই চেইন অ্যান্ড খুবই মানে ওয়েল অর্গানাইজড ক্রাইম, এগুলো যে বিভিন্ন জায়গায় যেভাবে করে এক্সিকিউটেড হচ্ছে। এখন প্রশ্নটা ওই জায়গাটাতে, দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে যদি সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরেই নেই, আসলে দেখেন তিনি তো এক্সিকিউট করান কাজগুলোকে,
তিনি কিন্তু এক্সিকিউট করান। তিনি কি আসলে, আপনি যে প্রশ্নটা ইতিমধ্যে করেছেন যে আসলে তিনি তো কাজগুলো করাবেন কাকে দিয়ে, পুলিশ প্রশাসনকে দিয়ে করাবেন, অন্যান্য সংস্থা যেগুলো আছে তাদেরকে দিয়ে করাবেন। আমার কাছে মনে হয় যে পুরো সিস্টেমকে কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তার মানে এটা আমি বলতে চাই না যে তার কোনো ব্যর্থতা নাই, তার ব্যর্থতাটা পরিষ্কার, এটা নতুন করে বলার মতন আর কিছু নাই, তার ব্যর্থতা আছে। এবং এই ব্যর্থতায় তার যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে সে পদত্যাগ করবেন, আই গেস। আমি জানি না তিনি আসলে কি করবেন, বাট ফ্যাক্ট ইজ আপনার এই পুরো সংস্থাকে প্রশ্ন করতে হবে, কিন্তু আপনার এই সিস্টেমকে কোশ্চেন করতে হবে যে এই সিস্টেম যদি এরকমভাবে আমরা যদি সামনের দিকে এগোই এইভাবে করে। মানে আপনারা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চান, মানে এনসিপি চায়? এটা তো মানে পরিষ্কার। আমরা তো বলেছি যে দেখেন, ইনকলাব মঞ্চের পুরো কার্যক্রমের সাথে তো আমরা প্রথম থেকে আমরা একসাথেই ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হলো তারপর থেকে কোনো দাবির সাথে কিন্তু আমাদের দ্বিমত ছিল না। এখন না চাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। পরিষ্কার। আমি আবার আসবো, আমি একটু মোমিন ভাই আপনাকে জানতে চাই, ধরেন আপা একটু আগে বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন এসে যদি পদত্যাগ করেন, ধরেন নির্বাচন আর খুবই অল্প সময় সামনে, যে ঘোষিত তফসিল, তাতে করে এই প্রশাসন, এএসপি, এটার সঙ্গে ওনার একটা ওরিয়েন্টেশন হয়েছে, ফলে উনি যদি সত্যি সত্যি পদত্যাগ করেন বা পদত্যাগের যে দাবি উঠেছে তার কারণে যদি বাধ্য হন, তাহলে সেটা কি পুরো সিস্টেমে কোনো প্রভাব ফেলবে? সিস্টেমটা তো অলরেডি প্রভাব হয়ে গেছে। আপনার একটা এমপি ক্যান্ডিডেট, এরকম একজন ইনফ্লুয়েন্সিয়াল জুলাই বিপ্লবের নেতা, তাকে হত্যা করা হয়েছে, এর চাইতে আর আপনি কত নিচে নামতে পারেন? দেখেন, এই বিষয়ে আরও কিছু বিষয় তো আছে। আমি পুলিশের কথা বললাম, জুডিশিয়ারির কথা বললাম। আপনার একটা অ্যাকাউন্টে 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, কোনো ইয়ে নেই। আর ফয়সালের ব্যাপারে যে কথাগুলো উঠে এসেছে, তার আত্মীয় স্বজনকে যখন গ্রেফতার করা হয়েছে, হত্যাকাণ্ডের পরপরই কিন্তু সে পালিয়ে যায়নি। সে তার বাসায় গিয়েছে, তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়েছে, অ্যাজ ইফ তার কোনো টেনশন ছিল না। এত রিল্যাক্সে সে এই কাজগুলো করেছে। এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে তার পদে থাকেন, এতদিনে তো তার পদত্যাগ করা উচিত ছিল। আমার মনে হয় না, বরং যদি তিনি পদত্যাগ করেন, নতুন কেউ, এখনও সময় আছে, এসে এই বিষয়গুলো, যে সমস্ত কনসার্নগুলো রেজ করা হয়েছে, এইগুলো যদি অ্যাড্রেস করেন, এখনও সময় আছে রেস্কিউ করার। কিন্তু এই উপদেষ্টাকে দিয়ে কোনো কাজ তো হচ্ছে না। গোটা আপনার প্রশাসনের যে অবস্থা সারা দেশে, একেবারেই আপনার হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। নতুন নেতৃত্বের দরকার, একেবারে শক্ত হাতে হাল ধরার মতো একজন উপদেষ্টা দরকার। মাহমুদ হাবিব আপা, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের প্রভাব নিয়ে একটু আগে বলছিলেন আপনার বক্তব্যেই। আপনারা কি মানে বিএনপিকে আসলে এই মুহূর্তে এই পদত্যাগের দাবিকে সমর্থন করে কি না, নৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনোভাবে কি এই উপদেষ্টা পরিষদ যখন গঠন হয়, তখন এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মনোনয়ন বা নাম বা প্রস্তাব বা সমর্থন, সেটি বিএনপির তরফ থেকে প্রথম গিয়েছিল বলে যে একটা প্রচার করা হয়, সেটা আসলে কতখানি বাস্তবতা? এই বিষয়টা আমার ধারণাটা খুবই কম। এটা রিয়াজ ভালো বলতে পারবেন, কারণ সেই সময় মানে নেতৃস্থানীয় যে দলগুলো, এনসিপি সহ, প্রত্যেকের কাছ থেকে তো প্রস্তাবনা গিয়েছে। এনসিপি তখন ছিল না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ, যে প্ল্যাটফর্মটা ছিল, সেই প্ল্যাটফর্ম থেকে জামাত ইসলামের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে গিয়েছে বাংলা। কারণ সেই সময়টাই তারা কিন্তু এটা চেয়েছেন। বিষয়টা এমন না যে এটা জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা যেহেতু একটা সবাই সমন্বিতভাবে করার কথা ছিল, সেই হিসেবে করা। দেখুন, এইটার আগে আমি আপনার উত্তরটা দেওয়ার আগে দুটো কথা জাস্ট আমি বলে আসি। মোমেন ভাই বললেন যেটা, প্রথমত আইনজীবী মামলা জামিন করেছেন। কিছু কিছু বিষয় আছে নৈতিকতার এবং কিছু কিছু বিষয় আছে অপরাধের সাথে সংশ্লিষ্ট করে মানে এই পানিটাকে ঘোলা করার। এই যে আপনি জানেন তো, বিচারক দেন জামিন, আইনজীবী কেবল এটার আর্গুমেন্ট করতে পারেন। আর আপনাকে আরেকটা কথাও জানিয়ে রাখি, প্রায় 800 সাড়ে 800-র বেশি সেই সময়ে যে মামলাগুলোর জামিন হয়েছে, আপনি যদি চার্জশিট দেখেন, অপরাধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা ভেরি মাচ জামিনযোগ্য কেস। তিনি একজন ব্যারিস্টার, আমি জানি যে নিঃসন্দেহে এই বিষয়গুলোও তার জানা আছে। একদিন এত বেশি জামিন হয়েছিল যে এটা প্রধান মানে উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছিল প্রধান বিচারপতিকে, এমন কথাও আমরা শুনি। কাজে বিচারক নিয়েও কিন্তু কথা বলতে হলে বিচারক নিয়েও কথা বলতে হবে। এই জিনিসটাই আমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন। ইনকালাব কালচারাল সেন্টারে এই ছেলেটি আসা যাওয়া করে 15 থেকে 20 দিন আগে থেকে, 4 সপ্তাহ অলমোস্ট। সে 15 দিন ঘুরেছে, 4 দিন 5 দিন আসেনি, আবারও সে শেষ 4 দিন যখন তার অ্যাসাসিন করে, সে একেবারেই পাশাপাশি ছিল। এতে কিন্তু সুনির্দিষ্ট দলের, মোমেন ভাইয়ের দলেরই একজন নেতার পুত্রের কথা শোনা যায়, যারা আপনার ইন্ট্রোডিউস করিয়েছে। দেখুন, এগুলো শোনা কথা। এই যে আমি
আমি কোনো নামে যেতে যাচ্ছে না, কারণ এটা এমন তো নাও হতে পারে, এটা তো সঠিক নাও হতে পারে, কিন্তু কেউ না কেউ তো ইন্ট্রোডিউস করিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে কেউ না কেউ ইন্ট্রোডিউস করিয়েছে না, যেই ছেলে ছাত্রলীগের পদধারী নেতা ছিল। আমি জাস্ট বলতে চাইছি যে বললে আপনার কত ঘাড়ে দেওয়া যায়। একজন পদধারী ছাত্রলীগের নেতা টানা 15 দিন এবং 4 দিন 19 দিন ওখানে উঠা বসা করেছে, যেখানে সব দলের ছেলেমেয়েরা গিয়েছে, তারা দেখেনি কেউ, কারো সিকিউরিটি রিস্ক মনে হয়নি, কেউ না কেউ তো হাদির সাথে তাকে ইন্ট্রোডিউস করিয়েছে। ধরুন হাদি সরল ছিলেন, হাদির নেতাকর্মীরা যেটা এখন বলতে চান, তারা বাকি সবার কি কোনো সিকিউরিটি সেন্স ছিল না এমন একজন নেতার প্রতি যার প্রতিনিয়ত যিনি মানে হামলার হুমকি পাচ্ছেন? এই প্রশ্নগুলো এই জায়গাটা থেকে ইনকিলাব কালচারাল সেন্টারে উঠা বসা যারা করছেন তাদের প্রত্যেকেরই কিন্তু প্রোফাইল চেক করা অত্যন্ত জরুরি, কারণ ওখান থেকে ভিতর থেকেই তো কাজটা হয়েছে, বাইরে থেকে নয়। ছাত্রলীগ ওখানে ঢুকেছে এবং ওখানে 20 দিন 25 দিন হয়েছে খুব সহজে মানে ওখানে থাকতে পেরেছে। এইটা একটা ভেরি ভেরি সিরিয়াস কনসার্ন, এই জিনিসটাও কিন্তু মাথায় রাখা দরকার। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা কখনো শির দ্বারা সম্পন্ন ব্যক্তি দেখিনি, আপনি যেভাবেই বলেন না কেন। আপনি একেবারে ঘুরতে মানে খুঁজতে চলে যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিরকালই হয় এটা খুব সেন্সিটিভ মন্ত্রণালয় হওয়ায় প্রধানমন্ত্রী বলুন আর প্রধান উপদেষ্টা বলুন, তাদের একটা কন্ট্রোল তারা রেখে দেন। আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলে আরেকজন আসবেন, তিনিও কিন্তু রিয়াল ঘটনাটা বলতে পারবেন না। আমি বলতে চাইছি যে পারফর্ম করতে চাইলেই করতে পারবেন কি না। আপনি শফিকুল ইসলামের, যদি আমাদের শফিকুল আলম ভাই প্রেস সচিবের কথা যদি আমরা ধরি, একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চেষ্টা করা সত্ত্বেও একটা স্রেফ হেল্প, আইন শৃঙ্খলার হেল্প এই ঢাকা শহরে বসে থেকে পৌঁছাতে পারেননি। আপনি কি মনে করেন যে এই টোটাল গেমটার, এটা টোটাল কি মনে হয় না যে সরকারেরও একটা অংশ আছে যে অংশটা এই টোটাল বিষয়টা ডিলে করছে? আমি যত বেশি অভিযোগ করবো মোমেন ভাইকে নিয়ে, আর মোমেন ভাই যত বেশি আমাকে নিয়ে কথা বলবেন, সবচেয়ে বেশি সুবিধাটা পাচ্ছে কে? এই বা কোন আইনজীবী নাই, জামাত ইসলাম বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, অন্যান্য দল বলুন, এনসিপি বলুন, যে তারা জামিনে সংযুক্ত নয়, তারা তো রিফিউজ করেননি। তারা নীতিগতভাবে করতে পারতেন কিন্তু করেননি, ইনক্লুডিং আওয়ার লয়ার্স। আমি সবাইকে নিয়েই বলছি, এই জায়গাটা কিন্তু করা হয়নি। কাজে এককভাবে কোনো একদিন আমরা শিশির মনির ভাইকে নিয়ে বলেছি, আজকে তারা কায়সার কামাল ভাইকে নিয়ে বলবেন, কিন্তু এটাতে আসলে লাভবানটা কে হচ্ছে? লাভবানকে আপনি তো মূল পয়েন্টে কখনো যেতেই পারছেন না। কিভাবে একটা ছেলে 20 দিন ধরে 25 দিন ধরে ছাত্রলীগের একজন মানুষ এইভাবে চলাফেরা করে, যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড থাকে, একজন খুনি ওখানে আসে উঠা বসা করে, ইন্টারন্যাশনাল কানেকশন চেক করা, বা আমরা যেহেতু হাই রিস্ক পজিশনে আছি, আমরা জানি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিংবা নির্বাচনী বাতাবরণকে ধ্বংস করার জন্য আমরা কিন্তু সবসময় আশঙ্কা করেছি যে কিছু না কিছু ঘটতে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু এই প্রাণের থ্রেটটা তো অন্যতম প্রধান বিষয়। কাজে এই জায়গাটা আমাদের ইন্টেলিজেন্স কি করলো? এই যে আপনার কানেক্টিভিটি তৈরি হলো, আপনি যে বলছেন যে সে গেল, সে খেলো, সে তো ভাই 20 দিন ধরে ওইখানে আসা যাওয়া করেছে ওই প্রতিষ্ঠানে। যে আরেকটা গুরুতর অভিযোগ আজকে সালাউদ্দিন সাহেব করেছেন, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, যে দুটো পত্রিকা অফিসে যে হামলা হলো সেটার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি। ফলে এই আমলে যদি না নেয় তাহলে আসলে কার লাভ হলো, এবং সেক্ষেত্রে সেটির যে ইম্প্যাক্ট সেটি বা কি হলো সেই নিয়েও কথা বলবো আমরা। দর্শক, তার আগে একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। মাহমুদা হাবিবা আছেন, বিএনপি নেতা আমাদের সঙ্গে। আপা সালাউদ্দিন আহমেদ, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য, স্পষ্ট করে আজকে বলছেন যে মানে দুটো যে প্রতিষ্ঠানে হামলা, আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? প্রশ্ন হচ্ছে, ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, এটা যদি আপনারা জানেন এবং সরকারও যদি জানে, তাহলে আসলে কেন নেওয়া হলো না, এবং যদি না নেওয়া এটার সুবিধা আসলে কে পেল? দেখুন, আমি ছিলাম এই প্রোগ্রামটা যেখানে আমাদের সম্মানিত নেতা সালাউদ্দিন আহমেদ বক্তব্যটা দিয়েছেন। এটা তো আমার ধারণা সকলেই জানেন যে ইন্টেলিজেন্স একটা আগাম সতর্কতা ছিল। এই গোটা দেশ একটা সংক্ষুব্ধ পরিস্থিতিতে চলে গেছে, যে এই ধরনের যে এটা উইটনেস করতে হয়েছে আমাদেরকে বা দেশবাসীকে উইটনেস করতে হয়েছে, যে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা, এটা তো সহজ বিষয় ছিল না। ফলে এই বাতাবরণের আড়ালে যে কোনো অকারেন্স করার জন্য এটা হচ্ছে বেস্ট টাইম। এর মধ্যে আপনি কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্টের কথা বাদই দেন, আগের দিন থেকে তো ওই যে পপুলার সব ইউটিউবাররা তো ঘোষণা দিয়েই যাচ্ছিলেন। এমনকি মোমেন ভাইদের দলের তো অন্তত 20 থেকে 22 জন
পদধারী নেতাও তো এই ঘোষণাটা দিয়েছেন তাদের ফেসবুক স্ট্যাটাস দিয়ে। মানে এই যে- পত্রিকার না- হ্যাঁ, আক্রমণ নয় যে কেউ কোন কোন জায়গায় ইয়ে করতে হবে, একটা দুইটা না, স্ক্রিনশট তো আপনার টোটাল ইয়েতে ভেসে বেড়াচ্ছে। এই বিষয় না, ফটোকার্ডের কথা বলছি না, ফেসবুক স্ট্যাটাস। এটা বিষয় হচ্ছে যে এটা তারা বুঝে বা না বুঝে, অনেক সময় হয় কি যে ইনফ্লুয়েন্সাররা এমনভাবে এখন মননে এবং মগজে ঢুকে গেছেন যে তারা এই সংক্ষুব্ধতাটাকে কোন খাতে প্রবাহিত করা যায় তার একটা চ্যানেল পেয়ে গিয়েছিলেন। এই মানে বিশেষ করে হাদির এই মর্মান্তিক হত্যাকাণ্ডটা যেটা হচ্ছে গোটা জাতির জন্য শোকের প্রতীক, সেইটা কিছু মানুষের জন্য বিশেষ করে আন্তর্জাতিক একটা, আমার নিজের মনে হয়েছে, একবারও আমার মনে হয়নি যে এই আক্রমণটা মানে দেশীয় কোনো মাথা থেকে এসেছে, প্রশ্নই ওঠে না। এই জিনিসটা বাংলাদেশকে খুবই মানে ভালনারেবল দেখানোর জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির সিরিয়াস অবনতি, একই সাথে আপনার গণমাধ্যমের স্বাধীনতার উপরে সরাসরি হস্তক্ষেপ, অনেকগুলো এক ঢিলে অনেকগুলো পাখি মারা গেল। আপনি দেখেন ভালুকার যেই হত্যাকাণ্ডটা হলো, ওটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটাকে এটার সাথে ট্যাগ করে আমরা তো দেখছি এখন পর্যন্ত কত দূর আন্তর্জাতিক কতখানি চাপ বহন করতে হচ্ছে যে ভারতে আমাদের যে মানে মিশনগুলো আছে, বিশেষ করে দিল্লি, সেইখানে যে ঘটনাগুলো ঘটছে একটু ডিজায়ার্ড না। এবং এইটা কিন্তু তারা কিন্তু কজ হিসেবে এই ইনসিডেন্টগুলোকে তারা এক জায়গায় করছে, এবং এইটা কিন্তু সত্যিকার অর্থে বেনিফিট হয়ে যদি থেকে থাকে তাহলে পলাতক শক্তির বেনিফিট হয়েছে। এবং সবচেয়ে বড় মানে এই পলাতক শক্তি না বলে শুধু বলবো না, আমি বলবো যারা উগ্রবাদের যে উত্থানটা আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর উত্থান, যাদের আসলে লয়ালিটি কোন জায়গাটায় মানে কোন জায়গাটায় আছে, বাংলাদেশের প্রতি আছে কিনা যথেষ্ট মানে সংশয় আছে দেশের মধ্যে। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে আপনার বিপুল টাকায় 90,000 আর্মস ইনারা বলছেন রিকভার হয়েছে। আসলে কয়টা আর্মস রিকভার হয়েছে, কোথায় রিকভার হয়েছে, আসলে কি 28 লক্ষ কোটি কি সবই বাইরে চলে গেছিল না দেশে কিছু আছে? এই অরাজকতা যখন আমরা দেখি, এবং এই অরাজকতার পরে যথাসময়ে যেখানে 10 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছে যাওয়ার কথা আপনার ওই যে বাকি সমস্ত উদ্ধার কর্মকাণ্ডের, সেইগুলো যখন এরকম একটা ডিলে হয় তখন তো মনেই হয় যে টোটাল সিস্টেমটার মধ্যে প্রতিটা পরতেই বা এভরি লেয়ারেই কিন্তু আপনার মানে দেশ বিরোধী একটা বিষয় আছে। এবং এটা আমরা যখন সামারি করছি, আমরা কিন্তু ইউটিউবারদের আর খুঁজে পাচ্ছি না, আমরা কিন্তু অন্ধকারে থাকা লোকগুলোকে খুঁজে পাচ্ছি না, আমরা খুঁজে পাচ্ছি কি আমাদের ছেলেপেলেরা কে কোথায় আছে, তাদেরকে নিয়ে টানা হ্যাচার হচ্ছে। এত ওপেন একটা অ্যাটাক, প্রত্যেকের ফেস এসেছে, আপনি দরজা ভাঙছে সেই ফেস এসেছে, জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে সেই ফেস এসেছে, তারপরও আপনি শনাক্ত করতে পারলেন না, আপনি রিপোর্ট আমলে নিলেন না। মামুন ভাই, গুরুতর অভিযোগের আর একটা বড় জায়গা সালাউদ্দিন সাহেব যেটি বলছেন যে সরকারের দুর্বলতার কারণে কোট আনকোট মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। তার আগে উনি বললেন যে গোয়েন্দা তথ্য ছিল। ফলে ধরেন যে দুটো পত্রিকা, গণমাধ্যম অথবা যে কোনো প্রতিষ্ঠানেই যদি হামলা হয়, ধরেন একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা হয়েছে, উদীচিতে তারপরের দিন হামলা হয়েছে, কিংবা ময়মনসিংহে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে অন্য একটা উপলক্ষে, যে ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এগুলো যে ঘটছে, এগুলোকে কোট আনকোট অনেকেই মপতন্ত্র বলছেন। এগুলো আসলে কি সরকারের দুর্বলতার কারণে হচ্ছে, নাকি যারা করছে তারা সরকারের চেয়ে শক্তিশালী, নাকি তারাই সরকার চালায়? দেখেন, এখানে কিন্তু অনেকগুলা গেম আছে। এখানে শুধু সরকারকে দোষ দিলে হবে না, যারা এখানে এগুলো ঘটনা ঘটাচ্ছে এটা প্রি প্ল্যান্ড ওয়েতে ঘটাচ্ছে এবং সুযোগের সদ্ব্যবহার করছে। সরকারের ব্যর্থতা এখানে, তারা এটাকে প্রিভেন্ট করতে পারছেন না। এই যে গোটা বিষয়টা দেখেন, হাদির যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হলো, পরবর্তী আগের থেকেই দেখেন জামিনের কথা বলেছি আমরা, তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের কথা বলেছি, তৎপরবর্তী তার যে রিল্যাক্স অ্যাটিটিউড এটার কথা বলেছি। তারপরে যখন আপনার এই দুটো গণমাধ্যমের উপরে হামলা হলো, প্রশাসন কিন্তু 10 মিনিটের মধ্যে রেসপন্স করার মতো অবস্থানে ছিল, এবং এটা নিশ্চিত এখানে ছাত্র কোনো সংগঠন জড়িত ছিল না। হ্যাঁ, হাবিব আপা যেটা বললেন যে এই দুটি গণমাধ্যম নিয়ে অনেক প্রশ্ন আছে, তারা হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল কিনা, তাদের যৌক্তিক সমালোচনা হতেই পারে, কিন্তু আমরা আউট অ্যান্ড আউট এ ধরনের অ্যাটাকের বিপক্ষে। হ্যাভিং সেড দ্যাট, তাদের যে ভূমিকা ছিল গত ফ্যাসিবাদ আমলে এই মব ক্রিয়েট করার পিছনে, বিশেষ করে শাহবাগ ক্রিয়েট করার পিছনে এই প্রথম আলো গোষ্ঠী, ডেইলি স্টারের গোষ্ঠী, তাদের যেই একটা ভূমিকা ছিল এটাকে তো অস্বীকার করতে পারবেন না। সেই সময় মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছে, তারপরে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশের উপর হামলা হয়েছে, সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরে আমরা দেখলাম সংগ্রামের ভিতরে যে সংগ্রামের সম্পাদককে কলার চেপে টেনে নিয়ে আসা হয়েছিল, একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল।
এইগুলার পিছনের বয়ান কারা তৈরি করেছিল, তৎপরবর্তীতে তাদের ভূমিকা কী ছিল। গণমাধ্যমের উপরে আক্রমণে আমরাও শঙ্কিত হই, কিন্তু সরি টু সেই দ্যাট প্রথম আলো এবং ডেইলি স্টারের পাশে আমি দাঁড়াতে পারছি না, তাদের সপক্ষে আমি কোনো বিবৃতি দিতে পারছি না, কারণ আমি জানি বাংলাদেশে যে মপতন্ত্র আমরা দেখে এসেছি সেগুলোর পিছনে তাদের একটা হাত ছিল। কিন্তু ওভারঅল জিনিসটা দেখেন, কিন্তু সেজন্য তার মানে আপনি বলছেন তাদের সঙ্গে যেটি হয়েছে সেটি নেই, সেটা অবশ্যই নেয় না, আমরা এটাকে সাপোর্ট করি না। যারা এটা করতে দিয়েছে তারা হাদির ঘটনাটাকে ডাইভার্ট করার জন্য, হাদি কেন্দ্রিক যে একটা গণসচেতনতা সৃষ্টি, যে একটা সচেতনতা, জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, এইটার মধ্যে ডিভিশন ক্রিয়েট করা এবং এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা হতে দেওয়া হয়েছে। যারা করেছে, যেটা হাবিব আপা বললেন, তাদের চেহারা সমস্ত জায়গায় এসেছে, অনলাইনে এসেছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এটা কেন হতে দেওয়া হলো? এবং তৎপরবর্তীতে আমরা যেগুলো দেখলাম যে আপনার জাতীয় একটা ঐক্য প্রতিষ্ঠিত হলো, তারপরেও দেখা যাচ্ছে যে ওইটা নিয়ে ততটা আলোচনা নেই যত না আপনার এটাকে নিয়ে সিম্প্যাথি ক্রিয়েট করে আপনার অন্যদিকে ঘটনা প্রবাহিত করার চেষ্টা চলছে। হ্যাঁ, তাহসিন রিয়াজ, যে ঘটনাটি হাবিবা আপা কিংবা মোমেন ভাই বলছিলেন যে ধরেন এই ঘটনা কে করেছে তার চেয়েও বেশি জরুরি হচ্ছে যারা করেছেন তারা গোপনে করেন নাই, তাদের সিসি ফুটেজ না, মানে তারা নিজেরাই কেউ কেউ লাইভ করেছে, গণমাধ্যমে ছবি আছে। আমি দেখছিলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলছেন যে আমাদেরকে 20 মিনিট সময় দেন উদ্ধারের জন্য। ফলে এদেরকে চিহ্নিত করার মানে চিহ্নিত তো আছেই, ফলে সেটি সক্ষমতা, এটি ন্যায় বিচার করা সত্যি সত্যি আমাদের পক্ষে সম্ভব কিনা, এবং কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানেরও যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, তারাও নিশ্চয়ই সমালোচনা বা বিচারের ঊর্ধ্বে না, সেটির বিচার এইভাবে না করে সেটিরও নিশ্চয়ই কোনো আইনি প্রক্রিয়া আছে। সে এমনকি পত্রিকা গণমাধ্যম বন্ধের উদাহরণ আছে। মোহন ভাই একটা টেলিভিশনের কথা বলছিলেন, আমি সিএসবি নিউজের কথা বলতে পারি, ইসলামিক টিভির কথা বলতে পারি, দিগন্ত টিভির কথা বলতে পারি, চ্যানেল ওয়ানের কথা বলতে পারি, যমুনা টিভিও 2009 সালে বন্ধ হয়েছিল, পরবর্তীতে আদালতের অনুমোদন নিয়ে এসেছে। 2018 সালের নির্বাচনের দিন যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ছিল। ফলে এগুলো তো, এইসব ব্যবস্থা তো সরকার নিয়েছে, সেটি না নিয়ে যে হামলা হলো এবং তাদেরকে সরকার ধরছেন না কেন, তাহলে তো দোষারোপ করতে হয় না। ধরে ফেলে তো হাবিবা বলতে পারেন না যে তারা অমুক দলের, বা ভাই বলতে পারেন অমুক দলের। আমি একটা অ্যাঙ্গেলে কথা বলবো, এই একটা অ্যাঙ্গেলে কথা বলার আগে আপনি একটা প্রশ্ন করবেন আমাকে, ওই কথাগুলো বললে সেটার উত্তর দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই ধরনের কোনো মবকে আমরা পার্সোনালি, দলগতভাবে কোনোভাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, বরং এটাকে আমরা ঘৃণার চোখে দেখি। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ, যারা এই কাজটা করছেন তাদেরকে শাস্তি পাওয়া উচিত এবং তাদেরকে আইডেন্টিফাই করা সহজ। যদি রাষ্ট্র চায়, রাষ্ট্র চাইলেই আইডেন্টিফাই করতে পারবে। ইন্টেলিজেন্স রিপোর্টের কথা বলছেন, তার মানে আমরা যদি একটা অ্যাঙ্গেল এইভাবে করে ধরে নিই যে রাষ্ট্র এটাকে হইতে দিছে, এটাও আসলে বলার সুযোগ আছে, রাষ্ট্রকে এটা জবাব দিতে হবে। কিন্তু আপনি যেহেতু আগেই বললেন, কিন্তু ওই দিন পাটোয়ারি সাহেব এবং সার্জিসের যে স্ট্যাটাস, নাম উল্লেখ ছিল না, কিন্তু সেটি কি আপনার এই কথাকে সমর্থন করে পুরোপুরি? না, সমর্থন করবে না কেন? দেখেন, এটা একটা পলিটিক্যাল রেটরিক। আপনি ঠিক এইভাবে, পাটোয়ারি বলছে রেভুলেশন, তো ওই দিনটা তো আসলে আমাদের জন্য একটা খুব আবেগের দিন। আমরা তো হাদির সাথে একসাথে কাজ করছি, কাজেই আমার মনে হয় না এটা ওইভাবে ডাইভার্ট করার সুযোগ আছে। আপনি রাতের ইনসিডেন্ট দেখছেন, আওয়াজ দেওয়ার, আমরা যখন গেলাম, আমরা নিজেরা গিয়ে কিন্তু এখান থেকে রেস্কিউ করতে হয়েছে। আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে করে এটাকে মানে এঙ্গেজ করে তাদেরকে বের করে নিয়ে আসা যায়। দেখেন, যে কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম, আমাদেরকে আধিপত্যবাদ কারা স্টাবলিশড করছে এত বছর ধরে, এই ইস্টাবলিশমেন্টের পেছনে কারা মানে সমর্থন যোগাইছে, কারা হাদিকে হত্যাযোগ্য করে তুলছে। আমি আপনাকে আরেকটা ব্যাপার বলি, কারা এই 16 বছর বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, এই নেত্রীকে কারা শাস্তিযোগ্য করে তুলছে, কারা তার বিরুদ্ধে 2 লক্ষ টাকার মামলা দেওয়াকে সমালোচনা করে নাই, কারা তাকে এভাবে গৃহবন্দী করার পেছনে কোনো কলাম লেখে নাই, বড় বড় যুগলবন্দি কলাম দিয়ে তারা কেন এই বিষয়গুলোকে নতুন কোন ন্যারেটিভে দেয় নাই, বরং এগুলোকে ইনিয়ে বিনিয়ে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটা কিন্তু বিএনপিকেও বুঝতে হবে। এই ভূত কিন্তু আওয়ামী লীগের পেছনেও লাগছিল। আওয়ামী লীগকে কিন্তু 16 বছর একা কিন্তু আওয়ামী লীগ টিকে থাকে নাই। কারা আওয়ামী লীগকে টিকাইছে মাহফুজ ভাই, আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি জানবেন কারা আওয়ামী লীগকে এত দিন ধরে টিকাইছে। আজকে এটার একটা নমুনা দেখলাম, বিএনপির কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামে আমরা দেখলাম যে কোনো একজন সম্পাদক, নাম ধরে বলি মাহফুজ আনাম, তিনি কিন্তু দেখেন একটা সম্পাদক পত্রিকার, আমি জানি না তিনি ঠিক কীভাবে এইভাবে করে বলতে পারেন তারা যেহেতু ক্ষমতায় চলেই আসছে। মানে আপনি চিন্তা করছেন তারা কিভাবে করে ন্যারেটিভ নির্মাণ করেন? এই ন্যারেটিভগুলো আমার কাছে মনে হয় যে বিএনপির সতর্ক হওয়া জরুরি। এরা কিন্তু এভাবে করে ন্যারেটিভ নির্মাণ করে, এবং আপনি দেখেন কতটা পার্টিকুলার স্টেটমেন্ট। তিনি স্বাধীনতার পর তিনি কখনো কোনো মানে পত্রিকা বা কোনো মিডিয়া হাউসে তিনি আগুন দেখেন নাই। কেন তিনি কি দেখেন নাই দিগন্ত টিভিতে এইভাবে করে আক্রমণ করা হয়েছিল? দিগন্ত টিভিতে কীভাবে করে দিগন্ত টিভির গোডাউনে আগুন দেওয়া হলো? তিনি কি দেখেন নাই যে মোল্লা নাজমুল
ওই সময়কার খুবই নৌন ডিসি কিভাবে করে তাকে দিয়ে আপনার বিভিন্ন ধরনের চ্যানেল বন্ধ করানো হইলো, শুধুমাত্র দিগন্ত টিভির সকল মালামাল লুট করে, আপনি জানেন এটা, সকল মালামাল পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে। কই সেদিন তো প্রথম আলোর কোনো রিপোর্ট দেখে নেই, সেদিন তো প্রথম আলোকে দেখছি তারা গাছ নিয়ে আফসোস করতেছে। শাপলা চত্বরে এত বড় ম্যাসাকার হয়েছে, 2টা টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, তারা সেদিন কিভাবে করে গাছ কর্তন করা হয়েছে। আগুন তো 5 আগস্টে হয়েছে, সেটাই সময় টিভি, এটিএন নিউজ, আমি সেটাই বলতেছি, ডেফিনেটলি কোনোটাই 71 টেলিভিশন, কোনোটাকেই তো আমরা অ্যাভয়েড করছি না। সেদিনও তো মানে এটার বিরুদ্ধে আমরা কোনো ধরনের ন্যারেশন আমরা ডেভেলপ করতে দেখিনি। কাজেই দেখেন ওই যে সবসময় একটা গ্রুপ অফ পিপল সবসময় মাখন খাইতে চায় কিন্তু, এবং ওই মাখন খেয়ে খেয়ে তারা হচ্ছে কোনো কোনো মানে পলিটিক্যাল পার্টির পেট মোটা করে, পেট মোটা করতে 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 অলওয়েজ অ্যাডভান্টেজ পয়েন্টে থাকতে চায়। দেখেন এগুলো নিয়ে আমাদেরকে আসলে সতর্ক হওয়ার সুযোগ আছে। তাই বলে হাদি যে কথাটা বলছে, আমি শেষ কথাটা বলি, তাই বলে আপনার প্রথম আলো পছন্দ না, ডেইলি স্টার পছন্দ না, আপনি কি আগুনে পুরাই দিবেন? এই ধরনের ঘৃণ্য, এ ধরনের নিকৃষ্ট কার্যক্রমকে আমরা সমর্থন করি না। আপনি 10টা প্রথম আলোর মতন আপনি সংবাদ মাধ্যম বানান না ভাই, আপনার ক্যাপাসিটি নাই, আপনি গিয়ে আগুন দিবেন। ক্যাপাসিটি থাকলে, যাদের ক্যাপাসিটি আছে তারা কিন্তু এই ধরনের গঠনমূলক কাজই করতেছে, আপনি তো তাকায় দেখেন তারা করতেছে। আর যাদের ওই যে নাই তারা গিয়ে গেট ভাঙে, তারা গিয়ে চেয়ার ছিনতাই করে। বিরতি নিয়ে আপা, এই সম্পাদক বা সিনিয়র সাংবাদিকরা বিএনপিকে আজকে অনেক পরামর্শ দিয়েছে, ক্ষমতায় গেলে বিএনপি সেগুলো আসলে মানবে কিনা বা মানা সম্ভব কিনা, এটি একটি কথা। জোনায়েদ সাকি আজকে একটা বড় প্রশ্ন তুলেছেন যে সরকার আসলে কার কথাই চলে, এই সরকার আসলে কে চালায়, তাসিন রিয়াজ, আপনাদের কাছে সেটি একটি বড় প্রশ্ন, সেটি রেখে বিরতিতে যাই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আপা, একদম শেষ সময়ে আমরা আজকে সম্পাদকরা, বড় বড় সম্পাদক, বড় বড় সাংবাদিকরা যে পরামর্শ দিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেটা কতখানি মানবে, মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন বিএনপি গণমাধ্যমের কথা শুনছে কিন্তু ক্ষমতায় গেলে শুনবে কিনা, বা আপনারা আসলে কতখানি আশাবাদী? দেখুন, আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসা উপলক্ষে আমরা একটা মত বিনিময় করেছিলাম সব হাউস, মিডিয়া হাউসের, ইলেকট্রনিক, আপনার প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিক, মানে প্রধান সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, ইনাদেরকে নিয়ে। সেইখানে এমন অনেক সাংবাদিক এসেছেন যারা নিজ হাতে একসময় বিএনপির বিরুদ্ধে, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত ভয়ঙ্কর অ্যাসাসিনেশন, মিডিয়া অ্যাসাসিনেশন, এবং এনার ফ্রন্টিয়ার যারা ছিলেন তারা আজকে ওখানে উপস্থিত ছিলেন, এবং খুব তারা অনেক কিছুই বলেছেন, নিঃসন্দেহে অনেক কিছু বলেছেন। কিন্তু ক্ষতিগ্রস্ততার যদি প্রশ্নে আসেন, যতখানি ক্ষতিগ্রস্ত দল হিসেবে ইমেজ অ্যাসাসিন করা হয়েছে শুধুমাত্র একমাত্র আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা আমাদের মানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা যদি বলি, কিংবা দল হিসেবে বিএনপির কথা বলি, দল হিসেবে জামাত ইসলামের কথা বলি, তাহলে কিংবা হিফাজতের কথা যদি বলি, ইনারা তো লেজিটিমেসি দিয়েছিলেন ওই বিষয়গুলোর, এবং দিনের পর দিন গুজব উৎপাদন করে গেছেন। এরপরেও যখন আমি রিয়াজের সাথে একটা বিষয় একমত যে আমরা এত কিছুর পরেও আমরা চাই যে গণমাধ্যম তার মতো করে স্বাধীনভাবে কাজ করুক, কিন্তু গুজব আগামীতে প্রচার করবেন কিংবা এজেন্সির পাঠানো রিপোর্ট কিংবা দেশের ভেতরে একটা পরাবাস্তবতা প্রতিষ্ঠা করবেন, ওইটা আর হতে দেওয়া যাবে না। কিন্তু সেটা কিভাবে? সেটা কি আপনার ওই আঘাত করে? এটা এমন নয় যে, আমি একটু দ্বিমত করি রিয়াজের সাথে, সেটা হচ্ছে যে যারা পারছেন তাদেরকে তৈরি করতে হবে ন্যারেটিভকে, আপনি ন্যারেটিভ দিয়ে কিন্তু আপনার ভাঙতে হবে, কোনোভাবেই ন্যারেটিভকে আপনি আপনার শারীরিক সামর্থ্য বা অন্য কোনো ধরনের ভায়োলেন্স দিয়ে ইয়ে করতে পারবেন না। গত দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একদম টোটাল গতি প্রকৃতি বাংলাদেশের রাজনীতির, আমাদের স্থিতিশীলতার, আন্তর্জাতিক এটাকে আপনার প্রশ্নের মুখোমুখি করেছে। এবং বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা তো কখনোই গণমাধ্যমকে বিরক্ত করিনি, কিন্তু আমরা এটাও তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে তারা ওইভাবে দেশের ভেতরে বা দেশের বাইরের কোনো শক্তির সার্ভ করবে এবং দেশের যে রাজনীতিবিদদের চরিত্র হনন করবে, সেটা তো আমরা প্রত্যাশা করি না। জি, নিশ্চিত। ভাই, আপনার কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্ত ঘটনা ঘটছে, ধরেন ওসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে এনসিপির উপর হামলা, বিএনপির একজন নেতার সন্তানকে ঘরে রেখে পুড়িয়ে ফেলা, ফলে এইটা আসলে এককভাবে শুধু একটু দল ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তো না, গোটা জাতি ক্ষতি। এই সব ঘটনাকে ভোটের তফসিলে কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এটা আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, ভোট তো জনগণকে দিতে হবে। জনগণের মধ্যে যদি সেই আস্থাটা না থাকে যে আমি নিরাপত্তার সাথে ভোট দিতে যেতে পারবো, সেখানে কিভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে? এই যে ভায়োলেন্সগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু খুব টার্গেটেড। একটি মহল কিংবা বলবো আধিপত্যবাদী ভারতীয় শক্তি, তারা চাচ্ছে না আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হোক। এখানে রিফাইন আওয়ামী লীগের কথা যারা বলছেন, তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার কথা বলছেন,
নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলছেন, তারা কিন্তু চাচ্ছে না যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। তাদের মূল টার্গেট যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ভায়োলেন্স করে এভাবে যদি যে কোনো মূল্যে এই ইলেকশনটাকে হল্ট করা যায়, এই জন্য তারা এরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন। আনফর্চুনেটলি আমরা দেখছি যে রাষ্ট্রের কোনো একটা অংশ মনে হচ্ছে যেন মদত দিচ্ছে, তা না হলে এই ধরনের ঘটনা এইভাবে প্রি প্ল্যান্ড একেবারে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে বাহিনী একেবারে নিষ্ক্রিয় থাকে কিছু বিষয়, আবার দেখা যায় খুব ভেরি অ্যাক্টিভ হয়ে যায় কোনো কোনো বিষয়ে, এটা আসলে হতে পারে না। তো এই জন্য আমরা যেটা বলবো যে ইলেকশন কিন্তু ফয়েল করার জন্যই যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনা হচ্ছে, তো এখানে আমাদেরকে কিন্তু শক্ত হাতে সকল মহলকে একমত হয়ে শক্ত হাতে এই বিষয়টাকে নিয়ন্ত্রণে এবং ফিরিয়ে আনার দরকার। এর সাথে সাথে আমি যেটা বলবো যে আজকে যারা এই যে আমরা বিএনপির প্রেস হলো সাংবাদিকদের সাথে মত বিনিময় হলো, এখানে খুব দুঃখের বিষয় যেটা না আপনাদের ইফতারেও তো সবাই আমাদের গিয়েছিল। ইফতারে আমরা সবাইকে দাওয়াত দিই, সবাই আসেন, কিন্তু বিষয়টা যেটা আমরা দেখছি যে নির্লজ্জভাবে এই যে ফ্যাসিবাদের বয়ান যারা তৈরি করেছিলেন, এক সময় যারা খাম্বা তত্ত্বের আবিষ্কার করেছিলেন, তারপরে দুর্নীতির বরপুত্র বলে তারেক রহমানকে এইভাবে অত্যাচার করার জন্য একটা লেজিটিমেসি দিয়েছিলেন আর্মিকে ১/১১ পরবর্তীতে, তারা এসে আবার দেখা যাচ্ছে যে বিএনপি ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করছে। আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, ফ্যাসিবাদের হাতে নিগৃহীত হয়েছে, তাদেরকে এই ফ্যাসিবাদী এলিমেন্টগুলোকে চিনতে হবে এবং তাদেরকে সেভাবে মানে একটা রাজনৈতিকভাবে বিভাজন মোকাবেলা রেখেই করতে চলতে হবে মোমেন না, ভাই, বিভাজনের কথা তো আসছে না, কিন্তু আপনি দেশের ভিতরে থেকে যদি বিদেশি পারপাস সার্ভ করেন, আধিপত্যবাদীদের পারপাস সার্ভ করেন, সেক্ষেত্রে তো আমাকে যদি আমি প্রো বাংলাদেশি রাজনীতি করতে হয়, এই যে হাদির একটা আত্মত্যাগ হলো, লাইসেন্স বন্ধ করে আপনি লাইসেন্স অবশ্যই আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে, মানে আপনার রাজনৈতিক বয়ান আপনাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। কিন্তু যে রেটরিকটা তারা এতকাল আপনার বিরুদ্ধে ইউজ করছে, আপনি যদি আবার সেই রেটরিকের মধ্যে পড়ে যান, সেই রেটরিকের আপনি যদি সহায়তা করেন তাদেরকে, এই প্রথম আলোর একটা কিন্তু পত্রিকা ছিল আলপিন, এবং শিশির রেগুলার কিন্তু আপনার ক্যারিকাচার আঁকতো, সেখানে খালেদা জিয়া এবং তারেক জিয়াকে যেভাবে চিহ্নিত করা স্যাটায়ার পত্রিকা করা হয়েছিল, এবং এর মাধ্যমে ১/১১ পরবর্তীতে যেই অত্যাচারগুলো করা হয়েছিল তাদের উপরে, এটাকে কিন্তু লেজিটিমেসি দেওয়া হয়েছিল। এই জন্য আমি বলবো যে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যেই কোয়ার্টারগুলো আছে, স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে একটা ঐক্য, রাজনৈতিক ঐক্য আসা উচিত, ফ্যাসিবাদ বয়ানে আমাদের ফিরে যাওয়া উচিত না। তাসিন রিয়াজ, আপনি কি একটু বলবেন, জোনায়েদ সাকি আজকে প্রশ্ন করেছেন সরকার আসলে কার কথায় চলে? জোনায়েদ সাকির এই প্রশ্নের উত্তর কি একসময় আপনাদেরকে কিংস পার্টি বলা হতো, আমি নিজেও প্রশ্ন করেছি, ফলে সরকারকে আপনাদের কথাই চলে, হাবিব আপাদের কথাই চলে, মোমেন ভাইদের কথাই চলে, নাকি আপনাদের তিনজনের কারো কথাই চলে না? ধন্যবাদ। আমি ছোট্ট একটা রিজয়েন্ডার দিয়ে নিই। এর আগে আমি আসলে বলেছিলাম মাহফুজ আনামের কথা, এটা বলেছিলেন মতি ভাই বেসিক্যালি, যে ক্লিপ মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তিনি বলেছিলেন, কারেকশনটা থাকলো। আর আপনি যে প্রশ্নটা করছেন ভাই, আমাদের কথায় চলে না, এটা অ্যাটলিস্ট আপনি জানা নেন না, কার কথায় চলে এটা আমাদেরও প্রশ্ন আসলে। কারণ মানে এত বেশি মানে পাওয়ারের ভরকেন্দ্র এখানে আমাদের এই রাষ্ট্রে, কখনো কখনো শুধু পুরো প্রশাসনে নাকি জামাতের একক আধিপত্য, হ্যাঁ, পিএস থেকে শুরু করে দুনিয়ার সব জায়গায় জামাতের লোকজন। আবার যখন উপদেষ্টা ধরদের আলাপ করা হয় তখন শুনে এদেরকে বিএনপি রিকমেন্ড করছে। ভাই আমাদের তো উপদেষ্টা থাকার সুযোগ ছিল না, কারণ আমাদের পলিটিক্যাল লেগেসিই ছিল না। কিন্তু নিয়োগকর্তা তো আপনারা ছিলেন না। নিয়োগকর্তা ভাই এইখানে একটা বলি, দেখেন এইটা একটা পলিটিক্যাল রেটরিক। প্রধান উপদেষ্টা যে কোডটা আসলে আপনারা সবসময় ধরে নেন, যে প্রধান উপদেষ্টা এসে বলছে যে আমাদের কিন্তু ছাত্ররা রিক্রুট করছে। আমি আপনাকে প্রশ্ন করি, কোন ছাত্ররা রিক্রুট করছে? স্পেসিফিকভাবে তো বলার সুযোগ নাই। এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল রিটরিক, যেহেতু এটা ছাত্রদের দ্বারা একটা মানে গণভুত্থান, একটা সংগঠিত গণভুত্থান ছিল। বেসিক্যালি এটা ওই কোডটাকে উনি আসলে বুঝিয়েছেন যে যেহেতু এটা ছাত্রদের আন্দোলন, সকল মানুষেরই আন্দোলন ছিল, বা ছাত্ররা লিডে ছিল, ছাত্ররা তাকে রিক্রুট করছে। এখন ছাত্ররা তো ধরে রিক্রুট করার তার সুযোগ নাই। ধরেন আমি কাকে রিকমেন্ড করবো ভাই? আমার তো পলিটিক্যাল লেগেসি নাই। কাজেই পলিটিক্যাল লেগেসি যাদের ছিল, যারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় যারা অগ্রগামী ছিল, তারাই রিকমেন্ডেশন দিয়েছেন, এবং সেভাবে করেই আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা ফিক্স হচ্ছে। একটা ব্যাপার বলি, দেখেন মানে সরকার কার কথায় চলে, এর থেকে বড় প্রশ্ন হচ্ছে সরকার আসলে জনগণের স্বার্থে চলতেছে কিনা। এটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি দেখেন আজকে ভালুকায় যে ঘটনাটা আমরা দেখছি, বিএনপির একজনের বাসায় আগুন লাগিয়ে যেভাবে একটা বাচ্চাকে হত্যা করা হইলো, আর হাদির ঘটনা তো আসলে মানে নতুন করে আসলে বলার কিছু নাই। দীপুচন্দ্র দাশের ঘটনাটা প্রত্যেকটা ঘটনা একদম পার্ট টু পার্ট, প্রত্যেকটা ঘটনা এভাবে করে যদি সরকার ফাংশন করে, সবচেয়ে বড় প্রশ্ন যে জায়গাটাতে থেকে যায়, সামনে কিন্তু ইলেকশন। আপনাকে ওই কনফিডেন্স কিন্তু প্রার্থীদেরকে দিতে হবে, ভোটারদেরকে আপনাকে কিন্তু ওই কনফিডেন্স দিতে হবে। এবং দেখেন পরাজিত শক্তিটা আসলে কি চায়, যেই ভোটে সে নাই,
সে তো এই ভোটকে শান্তিতে সুষ্ঠুভাবে হইতে দিবেন, এটা স্বাভাবিক ক্যালকুলেশন। কাজে দেখেন সেই স্বাভাবিক ক্যালকুলেশন আমি যদি বুঝি ভাই, আপনি যদি বুঝেন, এটা প্রধান উপদেষ্টা বুঝে না, তার রাষ্ট্রযন্ত্র তার সিস্টেম বুঝে না। কাজে দেখেন তাদেরকে ওইভাবে করে যদি ঢেলে সাজানোর প্রয়োজন পড়ে, তাহলে তাদেরকে ঢেলে সাজাইতে হবে। এখনও সেই সময়টা হয়তো আমাদের কাছে আছে, কিন্তু সময় যেভাবে করে যাচ্ছে আমরা মনে হয় না আসলে খুব বেশি সময় পাবো জি, ওই অ্যাকশনটা আসলে নেওয়া অনেক দরকার। ধন্যবাদ তাসরিন রিয়াজ, ধন্যবাদ ব্যারিস্টার মোমেন, ধন্যবাদ মাহমুদ ওয়াহাবী পাপা। আপনাকেও। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।